আজকের ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চ্যাপ্টার 5 শুরু করব। চ্যাপ্টার 5 এর মধ্যে যা যা থাকছে দেখো, আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল অফ ভোল্টেজ রেগুলেশন, এফিসিয়েন্সি অফ অল্টারনেটর, লসেস অফ এন অল্টারনেটর এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস এর সলিউশন। তো প্রথমে আসি, ভোল্টেজ রেগুলেশন কাকে বলে। দেখো, এই জন্য আমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেছি। এখানে কিন্তু কোনো লোড কানেকশন করা হয়নি। তো এই অবস্থায় অল্টারনেটরের আর্মেচারে যে ইএমএফটা জেনারেট হবে সেটাকে আমি বলছি ইপিএইচ। ঠিক আছে, তো এটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স। তোমরা জানো সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স ইকুয়াল টু এক্সএল প্লাস এক্সএআর। তো এখন যেহেতু এখানে কোনো লোড কানেকশন করা হয়নি, তাহলে এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, মানে কারেন্টের মান 0। এই জন্য এখানে আইএআর এর এই ড্রপটাও 0 হবে। আইএ এক্সএল এবং আইএ এক্সএআর এই সবগুলো ভোল্টেজ ড্রপে কিন্তু 0 হবে। সুতরাং এই ক্ষেত্রে আমি লিখতে পারি ইপিএইচ ইকুয়াল টু ভিপিএইচ। এখানে ইপিএইচ কে আমি নো লোড ভোল্টেজ বলছি, আর ভিপিএইচ কে আমি টার্মিনাল ভোল্টেজ বলছি। ঠিক আছে, যখন কোনো লোড কানেক্ট করা হবে না তখন এই ইপিএইচ ইকুয়াল টু ভিপিএইচ সমান হবে। তো এখন যদি লোড কানেক্ট করা হয় তখন কি হবে, তখন এখানে কারেন্ট প্রবাহিত হবে, তাই না? যখন লোড কানেক্ট করা হবে তখন এখানে কারেন্ট প্রবাহিত হবে, ফলে এখানে কিছু কিছু ড্রপ হবে। তো ড্রপ হলে কি হবে, এই ইপিএস ইকুয়াল টু বিপিএস এটা আমরা লিখতে পারবো না। তখন কিন্তু আবার আমরা কি লিখতে, আগে যেভাবে আমরা ভেক্টর ডায়াগ্রাম ড্র করেছিলাম সেখানেও আমরা ইকুয়েশন লিখেছি, তোমরা দেখেছো ইপিএস ইকুয়াল টু বিপিএস প্লাস আইএ আর এ প্লাস আইএ আইএ জেড এস। ঠিক আছে, তো সেভাবে আমাদের ইকুয়েশন লিখতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে নো লোডে ভোল্টেজ একরকম থাকে, টার্মিনাল ভোল্টেজ একরকম থাকে, আর যখন আমরা লোড কানেকশন করি তখন ভোল্টেজের কিছু চেঞ্জ হয়। ঠিক আছে, তো এই চেঞ্জটাকে দেখো বলা হচ্ছে ভোল্টেজের যে চেঞ্জ, হ্যাঁ, ভোল্টেজের যে চেঞ্জ সেটাকে বলা হচ্ছে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ। ঠিক আছে, তো এই চেঞ্জটাকে যদি আমরা ফুল লোড ভোল্টেজ দ্বারা ভাগ করি তাহলে আমরা যে মানটা পাবো সেটাকে বলা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। তো এটাকে আমি আবার বলছি, এভাবে সংজ্ঞায়িত করা যায় যে অল্টারনেটরের লোডবিহীন অথবা নো লোড অবস্থায় যে ভোল্টেজ এবং ফুল লোড অবস্থায় যে ভোল্টেজ পাওয়া যায় সেটার পার্থক্যের সাথে ফুল লোড ভোল্টেজের অনুপাতকে বলা হয় ভোল্টেজ রেগুলেশন। তো এটাকে সাধারণত পার্সেন্টেজ হারে প্রকাশ করা হয়। তো এখন আমরা একটা প্রবলেমস দেখি। এখানে এখানে বলা হচ্ছে এ 1000 kVA 4600 volt 3-phase star connected AC generator has armature resistance 2 ohm per phase and synchronous reactance equal to 20 ohm per phase। তাহলে এখানে আমাকে ভোল্টেজ রেগুলেশন বের করতে বলেছে। এক হচ্ছে যখন পাওয়ার ফ্যাক্টর 1, বি হচ্ছে যখন পাওয়ার ফ্যাক্টর 0.75 ল্যাগিং, এবং সি নাম্বারে বলছে যখন 0.75 এবং 0.4 লিডিং পাওয়ার ফ্যাক্টরে থাকবে। আচ্ছা, তাহলে আমি এখানে গিভেন ডাটা ইকুয়াল টু লিখে আমাকে কি কি ডাটা দেয়া আছে। এটা যেটা দেয়া আছে এটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, আমরা ওই অল্টারনেটরের ক্ষেত্রে পাওয়ারটা আমরা কেভিএ তে প্রকাশ করে থাকি। তো এখানে পি ইকুয়াল টু লিখতে পারি আমি √3 ভিএল আইএল। ঠিক আছে, এখানে পি ইকুয়াল টু লিখতে পারি √3 ভিএল আইএল। তো পি ইকুয়াল টু হচ্ছে 1000 কেভিএ আর ইকুয়াল টু হচ্ছে এই √3 ইন্টু বিএল ইন্টু আইএল। তো আইএল এর মানটা আমি বের করব, আমি বিএল এর মান জানি। ঠিক আছে, তো এখান থেকে আমি আইএল এর মানটা বের করব। বিএল এর মান কত? বিএল এর মান আমাকে দেয়া আছে এই যে 4600 ভোল্ট, এটা হচ্ছে বিএল এর মান। ঠিক আছে, তো এটাকে এই পাওয়ার এবং লাইন ভোল্টেজ থেকে আমি লাইন কারেন্টের মানটা
পেলাম 125 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন লাইন ভোল্টেজ এই যেটা দেওয়া আছে সেটাকে আমি ফেজ ভোল্টেজে রূপান্তরিত করে নিচ্ছি। ফেজ ভোল্টেজে রূপান্তরিত করতে গেলে আমাকে লাইন ভোল্টেজ ডিভাইডেড বাই √3, আমরা জানি স্টার কানেক্টেড ক্ষেত্রে এইভাবে ফেজ ভোল্টেজ বের করতে হয়। তাহলে ফেজ ভোল্টেজ বের হলো 2660 ভোল্ট। ঠিক আছে, তো এখানে ফেজ ভোল্টেজ আর কারেন্টের মান নির্ণয় করা হয়ে গেছে। এখন আমরা একটু সূত্রগুলো মনে করার চেষ্টা করি যে আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে আমাদের সূত্র কি ছিল, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে আমাদের সূত্র কি ছিল, এবং লিডিং পাওয়ার ফ্যাক্টরে আমাদের এই নো লোড ভোল্টেজের সূত্রটা কি ছিল। তোমরা ইপিএইচ ইকুয়াল টু ধরে নিতে পারো নো লোড ভোল্টেজ, আর ভিপিএইচ ইকুয়াল টু ধরে নিতে পারো ফুল লোড ভোল্টেজ। তো এখন আমরা সূত্রগুলো দেখলাম, এখন আমরা অঙ্কের দিকে খেয়াল করি। আমাদের অঙ্কে বলেছে যে ভোল্টেজ রেগুলেশন বের করতে, এবং পাওয়ার ফ্যাক্টরের মানও আমাদের দিয়েছে। তো নো লোড ভোল্টেজের ক্ষেত্রে সরি ইউনিটি বা রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা, বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা দ্বিতীয় নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করব, এবং লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা তৃতীয় নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, এখন দেখো, যখন পাওয়ার ফ্যাক্টর ইউনিটি তার মানে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল এরকম। ঠিক আছে, এখান থেকে আমরা নো লোড ভোল্টেজের মান পাচ্ছি 3836 ভোল্ট। ঠিক আছে, তো এখানে ইপিএইচ এর মানটা পেলাম, আর ভিপিএইচ এর মানটা আমি আগেই বের করে নিয়েছি। ভিপিএইচ এর মানটা কত দেখো, বিপিএইচ এর মানটা হচ্ছে 2660 ভোল্ট। ঠিক আছে, তো এখানে বিপিএইচ এর মান আর ইপিএইচ এর মানটা বসিয়ে আমি এই ভোল্টেজ রেগুলেশনের মানটা বের করব। ঠিক আছে, ঠিক একইভাবে এই দ্বিতীয় নাম্বারের ক্ষেত্রে বলেছে 0.75 ল্যাগিং। তো ল্যাগিং এর ক্ষেত্রে আমি এই সূত্রটা ইউজ করলাম, দ্বিতীয় সূত্রটা ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে। তো এখানে আমার ইপিএইচ এর মান বের হলো 4814 ভোল্ট। এখানেও ঠিক একইভাবে পার্সেন্টেজ অফ রেগুলেশন বের করলাম, বের হলো 80। আচ্ছা, ঠিক একইভাবে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমার বের করতে হবে। লিডিং পাওয়ার ক্ষেত্রে যখন পাওয়ার ফ্যাক্টর মান 0.40, তখন এটাকে cos থিটা ইকুয়াল টু 0.4 ধরে পায়ের মানটা বের করলাম। তারপর সেখানে আবার সাইন পায়ের পায়ের মানটা বসিয়ে সাইন পায়ের মানটা বের করলাম। এরপরে সূত্রে এগুলো বসিয়ে আমি পেলাম ইপিএস এর মানটা। এরপরে পার্সেন্টেজ অফ রেগুলেশন বের করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে নেগেটিভ আসছে। নেগেটিভ আসছে কেন? তোমরা জানো যে এই যখন আমরা ক্যাপাসিটিভ লোড ইউজ করি তখন কিন্তু এই আর্মেচার রিঅ্যাকশনের এফেক্টটা কিন্তু এটা কিন্তু ইয়েতে থাকে, লিডিং এ থাকে। ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে যখন ওই মেইন ফ্লাক্সটা সৃষ্টি হয়, মেইন ফ্লাক্সের উপর আর্মেচার রিঅ্যাকশনের কারণে যে ফ্লাক্সটা সৃষ্টি হয় তার প্রভাবটা কারণে এই আমাদের টার্মিনাল ভোল্টেজটা অনেক বেড়ে যায়। সেই কারণে এই দেখো এখানে এই লোড ভোল্টেজের মানটা কিন্তু অনেক বড়, আর নো লোড ভোল্টেজের মানটা ছোট। ঠিক আছে, তো আমরা যখন লোড কানেক্ট করি তখন এই ক্যাপাসিটিভ লোডের কারণে আমাদের যেহেতু মেইন ফিল্ডটা অনেক শক্তিশালী করে বা ম্যাগনেটাইজিং এফেক্ট করে থাকে, তোমরা আগের ক্লাসগুলোতে তোমরা দেখেছো, তো সেজন্য এখানে এই নেগেটিভ সাইনটা আসছে। এখন আমরা আরেকটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে অল্টারনেটরের ওপেন সার্কিট টেস্ট। অল্টারনেটরের ওপেন সার্কিট টেস্ট কিভাবে করা হয় দেখো, এখানে একটা চিত্র ড্র করা হয়েছে। এখানে এই এতটুকু অংশ হচ্ছে, হ্যাঁ এই অংশটা হচ্ছে রোটর পার্ট, আর এখানে যে স্টার কানেক্টেড অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্ট্যাটর পার্ট। হ্যাঁ, এখানে ওপেন সার্কিট টেস্ট নাম শুনে বুঝতে পারছো যে অল্টারনেটরের আর্মেচার ওয়াইন্ডিং এ যে তিনটা টার্মিনাল আছে সেই তিনটা টার্মিনালকে ওপেন রাখা হচ্ছে বা কোনো লোড কানেক্টেড করা হচ্ছে না। তো এই অবস্থায় আমরা দুইটা টার্মিনালে আমরা একটা ভোল্টমিটার কানেক্ট করে দিয়েছি। তোমরা জানো যে ওপেন সার্কিটে কিন্তু কারেন্টের মানটা 0 হয়, কিন্তু ওই ওপেন সার্কিটে কিন্তু ভোল্টেজের মানটা পাওয়া যায়। ঠিক আছে, তো এই অবস্থায় কি করা হয়, এখানে এই রোটরে
এখানে ফিল্ডের সাথে একটা আর্মেচার এখানে এখানে কানেক্ট করা হয়েছে সিরিজে। তো আমরা এই ফিল্ড কারেন্টটাকে ভ্যারি করব। রোটরে আমরা ফিল্ড কারেন্টটাকে ভ্যারি করে 0 থেকে আস্তে আস্তে আমরা ভ্যারি করে করে আমরা এখানে এই ভোল্টেজের একটা মান পাবো। তো এখানে যে ভোল্টেজের মান পাবো সেটাকে বলা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, ঠিক আছে। তো এই আর এটাকে বলা হচ্ছে ফিল্ড কারেন্ট। তো এই দুইটারকে সাথে রিলেশনে একটা গ্রাফ প্লট করা হয়, এই সেই সেটাকে সেটাকে বলা হয় ওপেন সার্কিট গ্রাফ। তো সেটা আমরা এখন দেখব নেক্সট স্লাইডে। হ্যাঁ, এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে ওয়াই এক্সিসে ওপেন সার্কিট ভোল্টেজ ড্র করা হয়েছে, যেটা ওই আর্মেচার ওয়াইন্ডিং এ ভোল্টমিটারে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। আর এইখানে ফিল্ডে যে কারেন্টটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফিল্ড কারেন্ট, ঠিক আছে। এই দুইটার মধ্যে যে গ্রাফটা প্লট করা হয় সেটাকে বলা হচ্ছে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ এন অল্টারনেটর, ঠিক আছে। তো এখানে দেখো কিভাবে এটা প্লট করা হয়। ফার্স্ট সেটিং দ্য ফিল্ড কারেন্ট টু 0 and then field current is gradually increased step by step। হ্যাঁ, আহ, যেটা একটু আগেই বললাম যে ফিল্ড কারেন্টটাকে 0 থেকে আস্তে আস্তে বাড়াতে হবে। এরপরে প্রতিটি পর্যায়ে ইটির মানটা মেজার করা হবে, ঠিক আছে। দ্য ফিল্ড কারেন্ট মে বি ইনক্রিজ টু গেট আপ টু 125% অফ দ্য রেটেড ভোল্টেজ। তো আমরা এই ফিল্ড কারেন্টটাকে কতটুকু পরিমাণ বৃদ্ধি করব তার তো একটা লিমিট আছে, কারণ একটা দেখা যায় যে বেশি বেড়ে গেলে তখন আমাদের ওয়াইন্ডিং গুলোর জন্য ক্ষতিকারক হয়। তো এটার একটা লিমিট থাকে। ফিল্ড কারেন্টকে আমরা সাধারণত রেটেড ভোল্টেজ যা হবে, রেটেড ভোল্টেজ মানে প্রত্যেকটা মেশিনেরই কিন্তু একটা ভোল্টেজের জন্য ডিজাইন করা হয়। সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে রেটেড ভোল্টেজ। তো যতক্ষণ না পর্যন্ত রেটেড ভোল্টেজের 125% পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফিল্ড কারেন্টটাকে বৃদ্ধি করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত রেটেড ভোল্টেজের 125%-এর বেশি হয়ে যাবে তখন আমরা আর এর উপরে আর আমরা যাব না, ঠিক আছে। তো এই গ্রাফ ইজ ড্রন বিটুইন দ্য ওপেন সার্কিট ফেজ ভোল্টেজ, হ্যাঁ, অ্যান্ড দ্য ফিল্ড কারেন্ট আইএফ। তো এই অবস্থায় আমরা যে কার্ভটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। দ্য শেপ ইজ সেম অ্যাজ নর্মাল ম্যাগনেটাইজেশন কার্ভ। তার মানে দেখো এখানে যখন ফিল্ড কারেন্টটা বাড়তে থাকছে এখানে ভোল্টেজটাও বাড়ছে, লিনিয়ারলি বাড়ছে, কিন্তু একটা পয়েন্ট আছে, ঠিক আছে, যে পয়েন্টের পরে গিয়ে এই এটা স্যাচুরেটেড অবস্থায় চলে যায়, ঠিক আছে। এই অল্টারনেটরটা স্যাচুরেটেড অবস্থায় চলে যায়, তখন ফিল্ড কারেন্ট বাড়লেও কিন্তু ভোল্টেজটা ওইভাবে বাড়ে না, একটা কনস্ট্যান্ট পর্যায়ে চলে আসে, ঠিক আছে। সেটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড স্টেজ। হ্যাঁ, এর আগে পর্যন্ত এটাকে বলা হচ্ছে আনস্যাচুরেটেড স্টেজ। তোমরা জানো যে এই অল্টারনেটরেও কিন্তু কিছু আয়রনের পার্টস থাকে যেগুলো ম্যাগনেটাইজেশনের বৈশিষ্ট্য শো করে। এই ম্যাগনেটাইজেশন বৈশিষ্ট্যর কারণে কিন্তু কার্ভটা এই ধরনের দেখতে হয়, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ, এখন আসি আমরা শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট তোমরা দেখতে পাচ্ছ, নাম শুনে বুঝতে পারছো আর্মেচারের যে 3টে টার্মিনাল আছে 3টে টার্মিনালকে শর্ট করা হয়েছে এবং প্রত্যেকটা টার্মিনালে একটা অ্যামিটার সিরিজে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে। আর এখানে রোটরের এই ফিল্ডের সাথে আমরা একটা অ্যামিটার সিরিজে কানেক্ট করেছি এবং এই আইএফটাকে আমরা 0 থেকে আস্তে আস্তে বাড়াচ্ছি। এবং এখানে একটা শর্ত আছে, শর্ট সার্কিট টেস্ট এবং ওপেন সার্কিট টেস্ট এই দুইটা ক্ষেত্রেই কিন্তু আমরা এই একটা সিনক্রোনাস স্পিডে বা সিনক্রোনাস ফ্রিকোয়েন্সিতে আমরা এই মেশিনটাকে অপারেট করব। তার মানে আমরা এখানে যে ফিল্ড কারেন্টটা দিব, হ্যাঁ, এবং রোটরটাকে যে ঘুরাবো এটা একটা সেম স্পিডে বা সিনক্রোনাস স্পিডে হতে হবে। এটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট, দুইটাই ক্ষেত্রে এই শর্তটা মেনটেন করতে হবে, ঠিক আছে। তো এই অবস্থায় আমি যখন ফিল্ড কারেন্টটাকে 0 থেকে আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকবো, ঠিক সেই অবস্থায় এখানে আর্মেচার ওয়েন্ডিং গুলোর মধ্যে যে অ্যামিটার কানেক্ট করা আছে সেখানে যে রিডিংটা পাওয়া যাবে এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। তো একটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট আর একটা হচ্ছে ফিল্ড কারেন্ট। এই দুইটার মধ্যে যে কার্ভ প্লট করা হয়, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট কার্ভ অফ এন অল্টারনেটর। তো এখানে কি করা হয়, এই কার্ভটা কিভাবে প্লট করা হয়, এখানে দেখো ফিল্ড কারেন্টটা প্রথমে 0 থেকে ইনক্রিজ করা হয়, তারপর হচ্ছে the field current is increased gradually in steps and the armature current is measured at each step। মানে হচ্ছে ফিল্ড কারেন্ট মানে বাড়াতে থাকবো
আরেক দিকে হচ্ছে আমাদের আর্মেচার কারেন্টটা আমরা মেজার করতে থাকবো। ঠিক আছে, দুইটা পয়েন্টই আমরা লিপিবদ্ধ করব, নোট করব। এরপরে দ্য ফিল্ড কারেন্ট আমরা কতটুকু পরিমাণ বাড়াতে থাকবো, ঠিক আগের মতোই ফিল্ড কারেন্টটা আমরা একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত বাড়াবো। সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের আর্মেচার কারেন্ট রেটেড কারেন্ট থেকে 150% নিচে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফিল্ড কারেন্টটাকে বাড়াতে থাকবো। ঠিক আছে, যখনই আমাদের রেটেড কারেন্ট থেকে 150% উপরে চলে যাবে, এরপরে আমরা আর বাড়াবো না। এরপর হচ্ছে এই অবস্থায় আইএফ এবং এই শর্ট সার্কিট আর্মেচার কারেন্টের মধ্যে যে কার্ভটা প্লট করা হয় সেটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট কার্ভ, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তোমরা এখন দেখতে পাচ্ছ শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স। এটা কিন্তু ফিল্ড কারেন্ট এবং আর্মেচার কারেন্টের মধ্যে একটা লিনিয়ার বৈশিষ্ট্য শো করে, ঠিক একই দিকে সমানভাবে বাড়ছে। ঠিক আছে, আমরা এখানে লিখে আছে দেখো, a graph is plotted between the armature current and the field current. The characteristics so obtained is called short circuit characteristic. The characteristic is a straight line. শর্ট সার্কিট কার্ভ এবং ওপেন সার্কিট কার্ভ এখানে একসাথে দেখানো হয়েছে। কেন? কারণ হচ্ছে সিনক্রোনাস ইম্পিডেন্স বের করার জন্য। ঠিক আছে, সেম ভ্যালু অফ ফিল্ড এক্সাইটেশন দিয়ে আমরা সিনক্রোনাস ইম্পিডেন্সকে কিভাবে মেজার করব সেটা তোমাদের এখন বলবো। দেখো, প্রথমেই আমরা ওসিসি কার্ভটা প্লট করব, এরপরে এসসিসি কার্ভটা প্লট করব, এরপরে আমাদের যে রেটেড কারেন্ট আছে, ঠিক আছে, সেই রেটেড কারেন্ট পর্যন্ত আমরা রেটেড কারেন্ট সাপ্লাই দিব। ঠিক আছে, রেটেড কারেন্ট সাপ্লাই দিয়ে এখানে যে ফিল্ড কারেন্টের যে ভ্যালুটা পাবো সেটাকে বলা হচ্ছে আইএফ। আর এখানে যে সি পয়েন্টে আমরা এখানে রেটেড কারেন্টটা সাপ্লাই দিব। তো রেটেড কারেন্ট সাপ্লাই দিয়ে আমি ফিল্ড কারেন্টের যে মানটা পাচ্ছি ওই অবস্থায় এটাকে আমি সি দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, এখানে দেখো কি লিখেছে, ফর দ্য রেটেড ভ্যালু লোড কারেন্ট of alternator, draw a line that cuts the SCC curve. From that, draw a vertical line towards the x-axis and find the field current. অর্থাৎ আমি যখন আমার লোড কারেন্টটা যখন রেটেড কারেন্ট হবে, হ্যাঁ, সেই অবস্থায় আমি এখানে একটা ডটেড লাইন ড্র করব। ঠিক আছে, এই ডটেড লাইনটা এই শর্ট সার্কিট কার্ভটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টে আমি ফিল্ড কারেন্টের মানটা পাবো। এখন এই ফিল্ড কারেন্টের মানটা পেলাম আমি এসি। এই ফিল্ড কারেন্টটাকে আমি পেছন দিকে বর্ধিত করব বা উপর দিকে বর্ধিত করে আমি ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাকে আমি বলবো বি। এরপর আমাকে বলছে ফর দ্য ফিল্ড কারেন্ট এক্সটেন্ড দ্য লাইন so that it cuts OCC curve and find the open circuit voltage VOC. হ্যাঁ, এখন আমি এখানে এ বি এটাকে আমি বলছি ওপেন সার্কিট ভোল্টেজ। আর এই ওপেন সার্কিট ভোল্টেজের জন্য আমি এখানে শর্ট সার্কিট কারেন্ট এখানে কত পেলাম, শর্ট সার্কিটের মান পেলাম আমি এই যে এখানে আমি শর্ট সার্কিটের কারেন্টের মান পেলাম এসি। তাহলে এখানে আমি লিখতে পারি যে ZS equal to AB divided by short circuit current AC. ZS equal to আমি লিখতে পারি ওপেন সার্কিট ভোল্টেজ VOC ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট। এটা তোমরা সূত্রটা মনে রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগবে। আচ্ছা, এখন আসি আমাদের নেক্সট টপিকস, এটা হচ্ছে অল্টারনেটরে কি কি লস হয়ে থাকে। তোমরা জানো যে আর্মেচারে কপার লস হয়ে থাকে। ঠিক আছে, আর্মেচার যেহেতু 3 ফেজ, হ্যাঁ, স্টার কানেক্টেড আমরা যদি ধরি তাহলে আর্মেচার কপার লস 3I²RA। আবার আছে ফিল্ড ওহমিক লস বা ফিল্ড কপার লস। হ্যাঁ, ফিল্ডে কিন্তু কোনো 3টা ফেজ ওই ধরনের কোনো ব্যাপার নাই, সেহেতু আমি লিখলাম IF²RF। আরেকটা হয়ে থাকে রোটেশনাল লস। রোটেশনাল লসকে আবার দুই ভাগে ভাগ করা হয়, কোর লস আর একটা হচ্ছে মেকানিক্যাল লস। কোর লসকে আবার দুই ভাগে ভাগ করা হয়, হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস। তো হিস্টেরিসিস লস কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, ফেজ রিভার্সাল জনিত কারণে। তোমরা জানো যে রোটরে যে রোটর যখন ঘুরতে থাকে কন্ডাক্টরটা তখন একবার এস পোলের আন্ডারে হয় আর একবার এন পোলের আন্ডারে হয়। তো এইভাবে যে ইন্টারচেঞ্জ হতে থাকে, তো এই ধরনের ইন্টারচেঞ্জ হওয়ার কারণে যে ফেজ রিভার্সাল জনিত কারণে যে লসটা হয় তাকে বলা হয় হিস্টেরিসিস লস। আরেকটা আছে এডি কারেন্ট লস। ঠিক আছে, এডি কারেন্ট লস কি? তোমরা জানো যে রোটরের কোরের মধ্যে
এই তারগুলো পেঁচানো থাকে, বিভিন্ন স্লট আছে, স্লটের মধ্যে তারগুলো পেঁচানো থাকে। তো স্লটটাও কিন্তু আসলে বা আর্মেচারের যেটার উপর ভিত্তি করে কন্ডাক্টরটা পেঁচানো থাকে সেটাও কিন্তু আসলে একটা আয়রনের তৈরি একটা মেটাল। তো সেটাও কিন্তু আসলে ফ্লাক্সটাকে কাট করে। তো সেখানেও কিন্তু একটা ইএমএফ উৎপন্ন হয় বা লস হয়, সেটাকে বলা হচ্ছে এডি কারেন্ট লস। ঠিক আছে, তো আমরা তো সাধারণত কন্ডাক্টরে যে ফ্লাক্স উৎপন্ন হয় সেটাকে বলি মেইন ফ্লাক্স। হ্যাঁ, আর কোরের মধ্যে যেটা কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে যে লসটা হয় সেটাকে বলা হচ্ছে এডি কারেন্ট লস। এছাড়াও আছে মেকানিক্যাল লস, এই যে ফ্রিকশন মানে ঘর্ষণজনিত লস, এবং উইন্ডেজ বা বাতাসের ফ্লাক্সের যে লিকেজ হয় সেটাকে বলা হচ্ছে উইন্ডেজ লস। আর এটা হচ্ছে এস্ট্রে লোড লস। এখন দেখো আমার অল্টারনেটরের ভিতরে যে রোটর আছে, স্ট্যাটর আছে, হ্যাঁ ফ্লাক্স উৎপন্ন হচ্ছে। এই ফ্লাক্সটা যদি কোনো কারণে লিকেজ হয়ে অল্টারনেটরের বাইরের পার্টে চলে আসে, তো সেখানেও কিন্তু একটা ইএমএফ জেনারেট হওয়ার একটা পসিবিলিটি থাকে, যেহেতু পুরোটাই একটা আয়রনের একটা অনেকগুলো ইয়ে থাকে, পার্টস থাকে, সেহেতু ওখানে যে লসটা হয় সেটাকে বলা হচ্ছে স্ট্রে লোড লস। তো আমরা সাধারণত অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এগুলো হচ্ছে ফিক্সড ভ্যালু। হ্যাঁ, ফিক্সড ভ্যালু থাকে কি, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আর্মেচার কপার লস এবং ফিল্ড কপার লস। এখন আমরা একটা অঙ্ক দেখব। এখানে দেখো আমার পাওয়ার দেয়া আছে। হ্যাঁ, এখানে এই লাইন ভোল্টেজ দেয়া আছে, লাইন ভোল্টেজ থেকে আমি ফেজ ভোল্টেজ বের করে নিব। থ্রি ফেজ কানেকশন করা আছে, 0.85 লিডিং পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, ফিল্ড ভোল্টেজ দেওয়া আছে, ফিল্ড কারেন্টের মানও দেওয়া আছে। এই যে আমাকে কিছু লসের এখানে মান দিয়েই দিছে, তাহলে আমাকে বলছে কর্মদক্ষতা বের করার জন্য। আমরা জানি যে কর্মদক্ষতা ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, বা ইফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট। আবার ইনপুট ইকুয়াল টু আমরা জানি, ইনপুটে আমরা যা দিচ্ছি তা ইকুয়াল টু হচ্ছে আউটপুট প্লাস লসেস। তার মানে ইনপুটে যা দিচ্ছি তা কিন্তু আউটপুটে পাচ্ছি না। আউটপুটে কিছু দেখা যাচ্ছে, ইনপুটে যখন আমরা সাপ্লাই দিচ্ছি কিছু লস হয়ে তারপরে আমরা আউটপুটটা পাচ্ছি। তো সেই জন্য আমরা ইনপুটকে লিখতে পারি ইনপুট ইকুয়াল টু আউটপুট প্লাস লসেস। তো এখানে আমি এই লসেস, এখানে যে এতগুলো লসেস দেওয়া আছে এগুলোকে আমি ক্যালকুলেশন করব। হ্যাঁ, আবার এখানে কপার লসটা আমার দেয়া নেই, কপার লসটা আমার বের করতে হবে। তো সেই জন্য আমি আগে কি করলাম, আমি লাইন কারেন্টটা বের করে নিলাম। ঠিক আছে, তোমরা জানো পি ইকুয়াল টু √3 VL IL। হ্যাঁ, ওখান থেকে যেহেতু ভিএল এর মান দেওয়া আছে সেখান থেকে আমি আইএল এর মানটা পেলাম। হ্যাঁ, আবার এখানে দেখো এসি রেজিস্ট্যান্সটা আমি বের করে নিলাম। কেন? এর আগের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাকে এসি রেজিস্ট্যান্স পার ফেজ আমাকে প্রশ্নে দেয়াই ছিল, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমাকে এসি রেজিস্ট্যান্স কিন্তু আমাকে সরাসরি দেয়া নেই। হ্যাঁ, এখানে আমাকে বলছে যে এসি রেজিস্ট্যান্স ডিসি রেজিস্ট্যান্সের 1.5 গুণ। ঠিক আছে, আবার দেখো এখানে আমাকে আহ হ্যাঁ, এই যে ডিসি রেজিস্ট্যান্সের ভ্যালুটা দিয়েছে টু ফেজের। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করো, এখানে টু ফেজের ডিসি রেজিস্ট্যান্স দেওয়া আছে, পার ফেজের ডিসি রেজিস্ট্যান্স তাহলে আমাকে বের করতে হবে। তাহলে পার ফেজের ডিসি রেজিস্ট্যান্স বের করার জন্য আমি এটাকে 2 দিয়ে ভাগ করি, ভাগ করে তারপর যে ডিসি রেজিস্ট্যান্সটা বের হবে, তোমরা জানো ডিসি রেজিস্ট্যান্স হচ্ছে ইন্টু 1.5 ইকুয়াল টু হচ্ছে এসি রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এখান থেকে আমি এসি রেজিস্ট্যান্সের মানটা পেলাম। হুম, এরপরে আমি এখানে কপার লসটা পাবো। আমরা জানি কপার লসের সূত্র 3I² RA। এখানে এই আই এর মানটা পেলাম। হ্যাঁ, আর এর মানটাও আমি বের করে নিয়েছি, তাহলে টোটাল মান বের হলো আমার 45.4 কিলোওয়াট। ঠিক আছে, এগুলো সব লসের কেসগুলো কিন্তু সবসময় আমরা কিলোওয়াটে লেখার চেষ্টা করব, এবং অঙ্ক করার ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করব যে এগুলো সেম ভ্যালুতে আছে কিনা। ঠিক আছে, আমার এখানে দেওয়া আছে আয়রন লস 37.6 কিলোওয়াট। ঠিক আছে, আবার এখানে এক্সট্রা লোড লস দেওয়া আছে 2.2 কিলোওয়াট। তাহলে আমিও চেষ্টা করব যে সবগুলো লস যাতে আমার সেম এককে থাকে। তো এখন আমি কপার লস পেয়ে গেলাম। হ্যাঁ, আর্মেচার কপার লস পেয়ে গেলাম। এখন আমি ফিল্ড কপার লস বের করব। ফিল্ড কপার লস বের করার জন্য তোমরা জানো যে I²RA। ঠিক আছে, I²RA সূত্র অথবা V × I। হ্যাঁ, তো এখানে ফিল্ড ভোল্টেজ দেওয়া আছে, আই দেওয়া আছে, তো এখানে এই দুইটাকে গুণ করে আবার 1000 দিয়ে ভাগ করে আমি ফিল্ড কপার লসটা পেলাম। হ্যাঁ, এখন সবগুলো লস যোগ করে দিব। আর আউটপুট তো আমার এখানে দেয়াই আছে, আউটপুট হচ্ছে 1700 কিলোওয়াট। হ্যাঁ, আউটপুট পাওয়ার ইকুয়াল টু 1700 কিলোওয়াট।
তো একটু আগে আমি সেম এককের কথা বলছিলাম, যেহেতু এগুলো সবগুলো কিলোওয়াটে আছে, সেহেতু এখানে আমি যে পাওয়ারের ভ্যালুটা বসাবো সেটাও আমাকে কিলোওয়াটে নিতে হবে, কিন্তু আমাকে দেওয়া আছে আসলে কেভিএ। তো সেই কেভিএটাকে তোমরা পাওয়ার ট্রায়াঙ্গেল অনুসারে, তোমরা জানো যে পাওয়ার ট্রায়াঙ্গেল অনুসারে আমরা এই কেভিএ কে কিলোওয়াটে কিভাবে নিতে পারি। হ্যাঁ, তো কেভিএটা হচ্ছে যদি আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল অতিভুজ ধরি, আর এই কিলোওয়াটটাকে যদি আমি ভূমি ধরি, তো সেখান থেকে ট্রায়াঙ্গেল থেকে আমি কিন্তু এই আউটপুট পাওয়ার ইকুয়াল টু লিখতে পারি 2000 ইন্টু 0.85 ইকুয়াল টু 1700 কিলোওয়াট। তো ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার হয়েছে। এইভাবে আমরা ইফিসিয়েন্সির মানটা এখানে বের করলাম।